স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে বলুন তো? আমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা জেনে তুমি কি করবে? স্যারকে কেউ এসে প্রশ্ন জিজ্ঞেস করে? তোমাকে আমি গার্লফ্রেন্ড পড়াতে এসেছি? বেয়াদব মেয়ে, পড়তে বসো চুপচাপ। স্যার, সামান্য আপনার গার্লফ্রেন্ড আছে কিনা তাই জানতে চেয়েছি বলে এভাবে বললেন আমাকে। সুমাইয়া মাথা নিচু করে রাখলো। আকাশ বুঝলো সুমাইয়ার মন খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, মন দিয়ে পড়ো দেখি একটু। সুমাইয়া মাথা নিচু করে বসে পড়তে লাগলো। সুমাইয়া এবার ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিবে সামনে। আকাশ হচ্ছে সুমাইয়ার প্রাইভেট টিচার। প্রতিদিন বিকেলবেলা সুমাইয়াকে পড়াতে আসে আকাশ, আবার সন্ধ্যা হতে চলে যায়। আকাশ সুমাইয়াকে স্বাভাবিক নিয়মে পড়া পড়িয়ে চলে যায়, কিন্তু সুমাইয়া আকাশের প্রতি দুর্বল হয়ে গেছে একটু একটু করে। আকাশের কথাবার্তা, ব্যবহার সবই যেন সুমাইয়াকে মুগ্ধ করে। পড়া শেষ হয়েছে তো, তাই না তোমার? হ্যাঁ স্যার, পড়া শেষ আমার। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করো, আমি বরং যাই এখন, আমার কাজ আছে। আকাশ চলে যেতে সুমাইয়া আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আমি তো দেখতেও বেশ খারাপ না, তাহলে স্যার কি আমায় ভালোবাসবে? যদি ভালো না বাসে তাহলে কি হবে আমার? সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল, তখনই ঘরে ঢুকে সুমাইয়ার বাবা শাকিল ইসলাম। কে কি বলেছে আমার মেয়েকে শুনি তো একটু, বাবাকে বলা যায় কি না? না বাবা, কিছু হয়নি, আমাকে একটু বলো তো, আমি কি দেখতে পচা? কখন থেকে মেয়েকে ডেকে যাচ্ছি দুধ খাওয়ার জন্য, আর সে বাবার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে আমি কি দেখতে পচা? বলি তুই পচা না, তোকে পাগলের মতো লাগছে। এরকম চুল আলোঝালো করে রাখলে তোকে বিশ্বসুন্দরী লাগবে। দুধের গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো সুমাইয়ার মা বলল। শিমলা, তুমি আমার মেয়েটাকে এমনভাবে বলিও না তো, ও তো এরকমভাবেই থাকে সব সময়। হ্যাঁ, এই করেই তো আমার মেয়েটাকে বাদুর বানিয়েছ তুমি। মায়ের কথা শুনে আবারও আয়নাতে তাকাতে থাকে সুমাইয়া। তখনই শিমলা ধমক দিয়ে বলে উঠল, হয়েছে হয়েছে, আর আয়না দেখতে হবে না, তোর হয়েছেটা কি বলতো? আরে মা, তুমিও না, নাও দুধ দাও, খেয়ে নিচ্ছি আমি, তুমি যাও তো। এই বলে সুমাইয়া মায়ের কাছ থেকে সবটুকু দুধ খেয়ে নিল। হয়েছেটা কি আমার মেয়ের? হ্যাঁ, যে মেয়েকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য চেঁচামেচি করতে হতো, সে নিজে এক বাকে দুধ খেয়ে নিল আজকে। বাহ, বেশ ভালো তো। উফ বাবা, তুমিও না আমার সঙ্গে ঠাট্টা করো না একদম, আমি আর ছোট্ট মেয়ে নই, বড় হয়ে গেছি এখন। ওকে, খেপিও না তো, চলো আমরা যাই, ওকে বরং স্যার কি পড়া দিয়েছে তাই পড়ুক। শিমলা আর শাকিল ইসলাম চলে যেতেই সুমাইয়া দরজা বন্ধ করে দিল। পরের দিন স্যার আসবে, এর আগেই সুমাইয়া নিজেকে পরিপাটি করে নিল। কালকে মা বলেছিল সুমাইয়া নাকি চুলগুলো আঁচড়ায় না, আজকে সেজন্য স্যার আসার আগে সে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো। সুন্দর করে চুলগুলো আঁচড়ে কপালে টিপ দিল একটা, ঠোঁটে একটু লিপস্টিকও দিল। সেজেগুজে দেখে নিল নিজেকে, না বেশ সুন্দরই লাগছে তাকে। একটু পর আকাশ আসলো সুমাইয়ার রুমে। আজকের পড়া রেডি করো তাড়াতাড়ি সুমাইয়া। সুমাইয়া বইপত্র সব বের করলো। আজকে সে আকাশের জন্য এত সুন্দর করে সাজলো, অথচ আকাশ একবারও দেখল না। মন খারাপ হলো সুমাইয়ার। আকাশ একটু পর চলে গেল, অথচ সুমাইয়ার দিকে একবারও তাকালো না। আকাশ চলে যেতে সুমাইয়া কান্না করতে লাগলো। আকাশ সবসময় কেন তার সঙ্গে এরকম করে বুঝতে পারে না কিছু। সে যে আকাশকে এতটা ভালোবাসে, এতটা বোঝে না আকাশ। মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক আকাশকে নিজের মনের কথা কালকের ভেতরেই বলতে হবে। যেই ভাবা সেই কাজ। সুমাইয়া পরের দিন শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করছে আকাশের জন্য। আকাশ আসলো সুমাইয়ার রুমে একটু পরে। পড়া রেডি করেছো তো সুমাইয়া? জি স্যার, সব পড়া রেডি করে ফেলেছে। কোথাও যাবে তুমি সুমাইয়া? শাড়ি পরেছো যে আজকে? না স্যার, কোথাও যাব না, এমনিতে ইচ্ছে হলো তাই শাড়ি পরেছি আর কি। তোমাকে সুন্দর লাগবে না তো কাকে সুন্দর লাগবে বলো দেখি? তোমার বাবা মা এত যত্ন করে তোমাকে, কোচিংয়ে যেতে দেয় না, বাড়িতে টিচার এনে পড়ায়, তুমি সুন্দর না হলে কে সুন্দর হবে বলো? আকাশের কথায় সুমাইয়া বেশ খুশি হলো। লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, স্যার তাহলে আমাকে আপনি ভালোবাসেন না কেন? আমি যে আপনাকে এতটা ভালোবাসি এটা বুঝতে পারেন না আপনি? আপনি নিজেই তো বললেন আমি দেখতে খুব সুন্দর। সুমাইয়ার কথাগুলো শুনে আকাশ বেশ অবাক হলো। সে একদম ভাবেনি সুমাইয়া তাকে ভালোবাসি বলবে। কিছু বলছো তুমি সুমাইয়া? আমাকে ভালোবাসো মানে কি? হ্যাঁ, তুমি কোথায় আর আমি কোথায় জানো তুমি? পিচ্ছি একটা মেয়ে, পড়াশোনা বাদ দিয়ে আসছো ভালোবাসতে? স্যার, প্রথমত আপনি আমাকে ছোট ভাবছেন। আপনি জানেন আমার সঙ্গে পরে ওর বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমি কোথায় আর আপনি কোথায় মানে কি? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। বিয়ে করলে তো আমি আপনাকেই করব। আকাশ সুমাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল রেগে। সুমাইয়া থাপ্পড় খেয়ে কাঁদতে লাগলো সমান তালে। বেশ, শোনো, তুমি হচ্ছে ধনির দুলালি যাকে বলে। তোমার বাবা মা তোমাকে এতটাই যত্ন করে যে তুমি কিছু মুখ ফুটে বললেই তোমার সামনে এনে হাজির করে দেয়। এক প্রকার না চাইতে তুমি সবটা পেয়ে যাও সব সময়, সেজন্য একটা ফ্যান্টাসিতে থাকো বলা যায়। কিন্তু আমি বাস্তবে থাকি। আচ্ছা মানে বোঝাচ্ছি তোমায়, এই যে আমি তোমাকে পড়িয়ে মাসে যে বেতনটা পাই না, সেটা দিয়ে আমার বাড়িতে সংসার খরচ হয়। তোমাকে পড়ানোর জন্য তোমার বাবা মা আমাকে 7,000 টাকা বেতন দেয়। তুমি কি জানো
তোমার এই প্রাইভেট খরচই আমার সংসারে অনেক অবদান রাখে। ছোট থেকে সংসারে অভাব অনটন দেখে বড় হয়েছে। যেখানে তুমি না চাইতে সব কিছু পেয়ে গেছো সব সময়, সেখানে আমি কতবার কত কিছু চেয়েছি ছোট থাকতে, হিসেব নেই, কিন্তু পাইনি। কি করে পাবো বলো? বাবা একা রোজগার করতেন, সংসার চলতো কষ্টে, সেখানে আমার ইচ্ছে তো বিলাসিতা। কত কষ্ট করে পড়াশোনা শেষ করেছি, এখন ঘুরছে একটা চাকরি যদি জোগাড় করতে পারি। ও যে বললাম না গার্লফ্রেন্ড, ওইসবও নেই আমার, থাকবে কি করে? দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। আর গার্লফ্রেন্ড, এই মধ্যবিত্ত ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকতে নেই, টাকা ছাড়া দুনিয়া অচল, সেখানে ভালোবাসাও টিকে থাকে না। আকাশের কিছু না বলে বাড়ি থেকে চলে গেল। সুমাইয়া কাঁদতে লাগলো। সেটা আকাশ থাপ্পড় মেরেছে সেজন্য না, আকাশের জীবনের করুণ কথা শুনে কাঁদছে সুমাইয়া। এভাবে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল সুমাইয়া। পরের দিন আকাশের জন্য অপেক্ষা করছিল সুমাইয়া, সরি বলার জন্য। তখনই মা রুমে আসে। সুমাইয়া, আজকে থেকে আকাশের আসবে না মা, তুমি অপেক্ষা করো না ওর জন্য। ও আর তোমাকে পড়াতে আসবে না। কেন মা, স্যার আসবে না কেন? কিছু কি বলেছে তোমায় সে? আকাশ কালকে এখান থেকে চলে যাবার পর কল দিয়ে বলল ওর নাকি সময় হবে না আর, সেজন্য পড়াতে পারবে না তোমাকে। তুমি মন খারাপ করো না, আমি তোমার বাবা দুজন মিলে নতুন স্যার খুঁজে আনবো তোমার জন্য। সিমলা চলে যেতে সুমাইয়া মন খারাপ করে বসে রইল। আর কেউ জানুক আর না জানুক, সুমাইয়া বেশ ভালো করে বুঝতে পারছে সে কালকে আকাশকে ভালোবাসার কথা বলেছে বলেই আকাশ আর পড়াতে আসেনি। সেদিন রাতে কিছু খায়নি সুমাইয়া, মন খারাপ করে থাকতো। সন্ধ্যাবেলায় শুয়ে আছে সুমাইয়া। বাবা শাকিল ইসলাম রুমে আসতেই মেয়েকে ডাক দেয়, ওঠে না। কম্বল টেনে গায়ে হাত দিতে দেখে সুমাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর এসেছে। সুমের গায়ে এত জ্বর এসেছে? সিমলা, তুমি এখনই ডাক্তারকে কল করো। সিমলা ডাক্তারকে কল করছে। তখনই সুমাইয়া জ্বরের তালে বারবার স্যার স্যার বলে ডেকে উঠছে। কি ব্যাপার, ও তো আকাশের নাম বলছে। আকাশকে ডাকবো? হ্যাঁ, ডেকে দেখো কি হয়। আকাশ আসলো একটু পর। সুমাইয়া তখনও শুয়ে আছে, চোখ খুলেনি, ঘুমাচ্ছে। দেখো তো আকাশ, মেয়েটা তোমাকে খুঁজছে বারবার। তুমি যে কেন ওকে পড়ানো বাদ দিলে? বাদ দেওয়া ছাড়া কোনো উপায় রাখিনি আপনার মেয়ে আঙ্কেল। সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আর কাউকে না। এরপর আমি আর কি করে থাকি বলুন? তো কি হয়েছে? আমার মেয়ে তোমাকে ভালোবাসে, এটা খারাপ কি ব্যাপার? বিয়ে করবে তোমরা? অবশ্য সেটা সুমাইয়া একটু বড় হলে। আকাশ অবাক হলো সুমাইয়ার বাবার কথা শুনে। আঙ্কেল, আপনি তো জানেন আমাদের অবস্থা কি, তাও আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন? তোমার অবস্থা না শুধু, আমি তোমাকেও খুব ভালো করে চিনি আকাশ। আমি তোমার চোখে আমার মেয়ের জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু তুমি প্রকাশ করনি। সুমাইয়া যখন প্রকাশ করলো তখনও তুমি বারণ করেছ। এর থেকে বোঝা যায় তুমি কীরকম ছেলে। আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। শাকিল ইসলামের কথার মাঝখানে সুমাইয়া চোখ খুলল। তোমার স্যার এসেছে দেখো, আর চিন্তা করতে করতে নিজের অসুখ বানাতে হবে না। স্যার, আপনি সত্যি এসেছেন? হ্যাঁ, এসেছে তো। আর তোমার স্যারের সঙ্গে তোমার বিয়ে দেবো আমরা। যাও, তবে সেটা আরও পরে। তুমি এখনো ছোট, কলেজে ওঠো, মন দিয়ে পড়াশোনা করো, তারপর। শুধু তাই নয়, পড়াশোনা মন দিয়ে করতে হবে। তুমি ততদিনে পড়াশোনা মনোযোগ দিয়ে করো, আমি ততদিনে ঠিক একটা চাকরি জোগাড় করে ফেলবো, তারপর সব ঠিক থাকবে দেখো। হ্যাঁ, তারপর আমি আর আপনি বিয়ে করে নেব। সুমাইয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। তুমি নাকি আজকে তোমার বন্ধুকে টাকা দিয়ে আসছো? হ্যাঁ, কি হয়েছে? খামোখা তুমি টাকা কেন নষ্ট করো বলো? ঘরে মেয়ে বড় হয়েছে, তার দিকে খেয়াল রাখতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। এর জন্য কত টাকা লাগবে সেদিকে খেয়াল আছে তোমার? আহা, আমার কি টাকা পয়সা কম আছে? আমার একমাত্র মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেব। ওই স্বপ্ন দেখতে থাকো, টাকা সব ভেঙে উনি হাতমতাই হয়ে যাচ্ছে। কোনদিন দেখবে পথের ফকির হয়ে গেছো। সে বলছে মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবে। অযথা টাকা খরচ করা আমার পছন্দ নয়। তুমি এখন আমাকে অন্যকে সাহায্য করতে মানা করছো? না, মানা করছি না, অবশ্যই সাহায্য করবে, তবে নাম ফোটানোর জন্য বেহুদা খরচ আমার পছন্দ নয়। কত করে বললাম এসব ছেড়ে দাও। নিজেকে বড় করার জন্য বেশি হিসেবে খরচের কোনো দরকার নেই। হাত ছোট করো। তুমি যাদের বন্ধু ভাবছ তারা সুষমের দুধের মাছি। তুমি বিপদে পড়লে এরা কখনো এগিয়ে আসবে না। তারা তোমার সাথে শুধুমাত্র এই কারণে রয়েছে যে তুমি তাদের জন্য বেশি হিসেবে খরচ করতে পারো। তাই যেদিন পারবে না সেদিন আসল রূপ দেখো। এটা তোমার ভুল ধারণা রিশার মা। আমার বন্ধুরা এরকম নয়। আমি জানি আমার দুঃসময়ে তারা আমাকে সাহায্য করবে, আমার পাশে থাকবে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স নয়। অচিরে তোমার কনফিডেন্স ভেঙে যাবে দেখো। এমনটা হবে না, তুমি দেখে নিও। ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। আমার বিশ্বাস তুমিও পারবে না। তবে তুমি বেশি হিসেবে খরচ না কমালে আমাদের পথে নামতে হবে, এটা ঠিক। আমাদের গ্রামের লোকমান ভাইয়ের কথা তোমার মনে আছে? সে কিন্তু কোটিপতি ছিল। বেশি হিসেবে খরচে আজ দেউলি আসে, পাওনাদারদের থেকে লুকিয়ে থাকে। কোটিপতি লোকটা আজ ভব ঘুরে। টাকা চলতি সম্পদ, এ আছে এই নেই। আল্লাহ কখন কাকে আমির থেকে ফকির করে দেয়, ফকির থেকে আমির করে দেয়, কেউ বলতে পারবে না। সময় থাকতে একটু জমিয়ে রাখো। মেয়েটা বড় হয়ে গেছে, এখন ভালো সম্বন্ধ পেলে বিয়ে দিয়ে দেব।
তোমার বেশি খরচ ও সুযোগ সন্ধানী বন্ধুদের না ছাড়লে তোমার অবস্থা লোকমান ভাইয়ের মতো হবে। এগুলো তোমার মনের ভ্রম। ভ্রম নয়, ভবিষ্যৎ। এখন শুধু ঘটা বাকি। জীবন আমার কথা তো শুনলে না, এবার অন্তত পক্ষে শুনো। মেয়ে মানুষের বুদ্ধিতে চললে ব্যবসা টিকে রাখতে পারতাম না। রূপসা সিদ্দিকা কিছুটা রাগ দেখিয়ে বলল, মিছে বকলাম, তোমাকে কিছু বলা ভুল। তোমার যা খুশি তাই করো, আমার কি। তবে ভালো করে মনে রেখো, কখনো বিপদে পড়লে আমার থেকে কোনো সাহায্য পাবে না, এমনকি আমার বাবার বাড়ি থেকেও নয়। সিরাজ শেখের দিনকাল এত খারাপ হয়নি যে শ্বশুরবাড়ি থেকে টাকা দিয়ে চলতে হবে। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এ সকল পার্থিব সম্পত্তি নিয়ে বড়াই করতে নেই। এগুলো এই আছে তো এই নেই। আল্লাহ কার থেকে কখন কি কেড়ে নেবে তা কেউই জানে না। তোমাকে বলে কী লাভ, তুমি আমার কথা কানে তুলবে না, বৃথা আমার সময় নষ্ট করলাম। সিরাজ শেখ হাসলেন, যা দেখে রূপসা সিদ্দিকা দাঁত কটমট করে রাগী গলায় বলল, হাসি পাচ্ছে এখন? পাবে তো। সব জানতে শমশেদ তুমি, শ্রীবুদ্ধিতে কখনো চলবে? তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর কিছু বলবো না। তুমি যখন কিছু বলবে না তাহলে এতক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান কি করলো? ঋষার আব্বু, রাগিও না বলে দিচ্ছি, মেজাজ গরম হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে দেখছি। তুমি আমার সাথে কথা বলবে না। জীবনটা তেজপাতা বানিয়ে দিল। রূপসা সিদ্দিকা উঠে চলে গেলেন। সিরাজ শেখ হু হু করে হেসে বইয়ের পাতায় মনোযোগ দিল। রূপসা সিদ্দিকা মেয়ে ঋষার রুমে গেল। ঋষা তখন টেবিলে বসে ড্রয়িং করছিল। মাকে দেখে জিজ্ঞেস করল, কি হচ্ছে আম্মু? কি আর হবে, নতুন করে কিছু হওয়ার বাকি আছে? কাকে বলছো তুমি? নিজের কপালকে। কেন? কেন যে তোর বাপের মতো মানুষকে বিয়ে করেছিলাম, আমার জীবনটা শেষ করে দিল। আবার জাতীয় ডায়ালগ। ঋষে মুখ টিপে টিপে হেসে উঠল। রূপসা সিদ্দিকা চোখ রাগানি দিয়ে বলল, দুদিন পর যখন তোকে বিয়ে দেব তখন তুইও জাতীয় ডায়ালগ দিবি। ঐতিহ্য ধরে রাখতে হবে না। বেশি কথা বলিস না, তোর বাবার উপর রাগ উঠেছে আমার। বাবা কি করেছে? তোর বাবার বেশি খরচ আমাকে ভাবাচ্ছে। আজও কারণ ছাড়া তার বন্ধুকে টাকা বিলিয়ে এসেছে। সংসারের কথা ভাবতে হবে, তোর বিয়ে দিতে হবে। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কিভাবে চলবো? যাদের সে আপন ভেবে কলেজে কেটে খাওয়াচ্ছে তাদের সাহায্য তো দূরে থাক, একবার উকি মেরেও দেখবে না। এ সামান্য বিষয়টা উনি বুঝতে চায় না। তুমি বুঝিয়ে বলো। বুঝাতে বুঝাতে 23 বছর পার করে দিলাম, এখনও যদি বুঝতে না যায় তাহলে আমি কি করতে পারি বল? আমাকে কি বলে জানিস, মেয়ে মানুষের বুদ্ধিতে চললে ব্যবসা টিকিয়ে রাখতে পারতাম না। এগুলো কোনো কথা? আমি কি বলবো বলো? আমি কিছু বললে বলবে তুই বেশি বড় হয়ে গেছিস। কি করব না করবো তার জন্য আমরাই আছি, তোমরাই তোমাদের বিষয় দেখো। সংসার সংসার করে জীবনটা শেষ পর্যায়ে তোর বাপ এখন আমার সাথে তেরামি করে। আমি বলেছি আল্লাহ না করুক কোনো অঘটন ঘটলে আমি কোনো সাহায্য করব না। ঋষা মায়ের কথায় কোনো উত্তর দিল না, খাতায় ড্রয়িং করতে মনোযোগ দিল। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। 2 সপ্তাহ পর হন্তদন্ত পায়ে দৌড়ে কে মোবাইল তুলে সিরাজ শেখকে কল করলেন রূপসা সিদ্দিকা। সিরাজ শেখ কল রিসিভ করতেই হাউমাউ করে কেঁদে রূপসা সিদ্দিকা বললেন, কোথায় তুমি? জলদি এসো। কি হচ্ছে? বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছে ঋষা, মাথা ফেটে গেছে, রক্তে ভরে গেছে। আমি একা কি করব বুঝে উঠতে পারছি না, আমার মাথা কাজ করছে না। তুমি জলদি এসো, আমার মেয়ে। তুমি পাশের ফ্ল্যাটের টগরের আবুকে নিয়ে দ্রুত হাসপাতালে যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। রূপসা সিদ্দিকা কল রেখে দৌড়ে পাশের ফ্ল্যাটে চলে গেল। 2 দিন হসপিটালে থাকার পর আজ ঋষাকে বাড়িতে আনা হয়েছে। ঋষার মাথায় 4টা সেলাই পড়েছে। দরজা দিয়ে ঢুকে সিরাজ শেখ তার স্ত্রীকে বললেন, ঋষাকে রেখে একটু এদিকে আসো তো। আচ্ছা। রূপসা সিদ্দিকা মেয়েকে রুমে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো কিছু লাগলে আমাকে ডাকিস, আমি পাশের রুমে আছি। ঠিক আছে আম্মু। বাতিটা বন্ধ করে যেও, চোখে লাগে। ঘুমাবি? চেষ্টা করব, মাথা ব্যথা করে। খারাপ লাগলে ডাকিস, একা একা পাকামি করতে যাস না। রূপসা সিদ্দিকা বাতি বন্ধ করে দরজা ভিড়িয়ে স্বামীর কাছে চলে এলো। হ্যাঁ বলো, ডেকেছিলে কেন? মেয়ের ওষুধ আনতে হবে। তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও। সিরাজ শেখ আমতামতা করে বলল, সপ্তাহখানেক ধরে ব্যবসার অবস্থা ভালো নয়, দোকানের কেনা বেচা নেই বললেই চলে। হাতে যে টাকা ছিল ঋষার হাসপাতালের বিল, স্যালাইন, ওষুধে চলে গেছে, এখন হাত ফাঁকা। সমস্যা কি? তোমার কতগুলো জানাজিগার বন্ধু আছে না, তাদেরকে কল দাও। তোমার বিপদে তারা নাকি সবার আগে এগিয়ে আসবে। তোমার মেয়েটা 2 দিন হাসপাতালে ছিল, একজনকে তো দেখলাম না। মেয়েটাকে দেখতে আসা তো দূরে থাক, একটা কল করে খোঁজ খবর নিয়েছে কেউ? আমার কথা বিশ্বাস হয়নি, এবার নিজের চোখে দেখে নাও। তুমি একে একে তোমার সব বন্ধুকে কল দিয়ে টাকা দেওয়ার কথা বলো, এরপর তারা কি বলে আমাকে বলো। আমার বিশ্বাস একজনও তোমাকে সাহায্য করতে রাজি হবে না, কারণ ওইগুলা বন্ধু নামের কলঙ্ক। এরা সুযোগ সন্ধানী। যতদিন পর্যন্ত তুমি তাদের খাওয়াতে পারবে, সাহায্য করতে পারবে, ততদিন তোমার সঙ্গ দেবে। যেদিন থেকে তুমি তাদের অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না, সেদিনই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো।
সিরাজ শেখ ইতস্থিত ভঙ্গিতে একের পর এক বন্ধুকে কল দিয়ে তার সমস্যার কথা বলল। কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। সবাই নানা অজুহাত দিয়ে ব্যস্ততা দেখালো। সিরাজ শেখ বিধ্বস্ত হয়ে পড়লেন। এতদিন সে যে ভ্রমে ছিল তা ভেঙে গেল। অসহায় চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ। কি হলো, কেউ রাজি হয়নি? না, সবাই অজুহাত দেখিয়ে কল রেখে দিল। এবার আমার কথা বিশ্বাস হলো? আজ বুঝতে পারছি তুমি ঠিক ছিলে। এরা আসলে সুষমের দুধের মাছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাদের জন্য বিয়ে হিসেবে খরচ করেছো দেখেছো? তাদের সাহায্য করার নমুনা। তুমি বন্ধু চিনতে ভুল করেছো ঋষার আব্বু। উপরে উপরে ভালোবাসা দেখালেই সবাই বন্ধু হয়ে যায় না। বন্ধু শব্দটার গভীরত্ব অনেক। এখনকার যুগে প্রকৃত বন্ধু পাওয়া মানেই ডাইনোসর খুঁজে পাওয়া। স্বার্থের জগতে সবাই আপন হয় না। সিরাজ শেখ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো। যে বন্ধুদের নিয়ে আমি বুক ফুলিয়ে গর্ব করতাম, তারাও আমাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। তাদের আসল রূপ দেখিয়ে দিল। কাদের জন্য এত কিছু করলাম আমি? ভেঙে পড়ো না, আমরা আছি তোমার পাশে। অবশেষে তোমার ভ্রম ভেঙে গেছে। এবার চোখ খুলে আশেপাশে দেখে খরচ করো। তুমি বেশি খরচ না করলে আজ এই অবস্থায় পড়তে হতো না। পড়ে অবশ্য ভালো হয়েছে, তুমি মুখোশধারী বন্ধুদেরকে চিনতে পারলে। এখন আমি মেয়েটার ওষুধ কিনবো কি করে? রূপসা সিদ্দিকা রুমে গিয়ে আলমারি খুলল। লুকানো পার্স থেকে কিছু টাকা এনে সিরাজ শেখের হাতে গুজে দিল। সিরাজ শেখ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি টাকা পেলে কোথায়? এগুলো সংসারের খরচ থেকে জমিয়েছি। তুমি যে বেহিসাবি, তোমার আশে বসে থাকা যায় না, তাই সংসারে আমি হিসাব করে চলতাম। সিরাজ সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। মানুষ চিনতে ভুল করে ফেলেছেন তিনি। স্ত্রীর বুদ্ধির তারিফ করতে হয়। আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, তবে সবাই আমাদের আপন নয়। সুযোগ সন্ধানী মানুষ থেকে দূরে থাকুন। বেহিসাবি খরচ থেকে বিরত থাকুন।